ইয়ে না কিছু লাগলে হ্যাঁ আচ্ছা, স্বাগতম সবাইকে আজকের বিজয়যাত্রার সৌজন্যে প্রাইমারি সুপার সাজেশন ফ্রি কোর্সে লাইভ ক্লাসে। আজকে বরাবরের মতো আমি হাজির হয়ে গেলাম সাধারণ বিজ্ঞানের লাইভ ক্লাস নিয়ে। তো আমার কথা সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে একেবারে ঠিকঠাক আছে কিনা, লেখা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, তাহলে হচ্ছে আমি ক্লাসটা শুরু করব। ঠিক আছে, একটু জাস্ট 2 মিনিট সময় নিতেছি। যারা হচ্ছে সবাই চলে আসেন একটু কাইন্ডলি হচ্ছে আমাকে জানান যে সবকিছু আমাকে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম যারা দিতেছেন। আচ্ছা আচ্ছা, একজন বলছে সাউন্ড ক্লিয়ার নাই। আচ্ছা, সাউন্ড দেখেন ক্লিয়ার কিনা, আশা করি তো সাউন্ড ক্লিয়ার থাকার কথা। হ্যাঁ, যারা একটু শেয়ার করেন নাই মানে কাইন্ডলি শেয়ার করে দিন কে কোথা থেকে লাইভ ক্লাসটা করতেছেন, একটু কাইন্ডলি জানাবেন কে কোথা থেকে হচ্ছে লাইভ ক্লাসটা করতেছেন, জানিয়ে দিন। বেশ, হ্যাঁ বেশ ঠান্ডা পড়ে গেছে, শীত পড়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছেন সবাইকে হচ্ছে। হ্যাঁ, বিজ্ঞানের ইম্পর্টেন্ট টপিক আজকে ক্লাস শেষ পর্যন্ত থাকবে। শেষ পর্যন্ত ক্লাসের শেষ পর্যন্ত আমি সবকিছু বলে দিব। যা 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 আছে ক্লাসের শেষ পর্যন্ত সবকিছু বলে দিব। সাউন্ড তো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, আমি তো আমার ফোনে শুনতেছি, সাউন্ড তো ঠিকঠাকই লাগতেছে। একটু দেখেন ইয়ারফোন দিয়ে শোনা যায় কিনা, একটু হয়তো মানে সাউন্ড একটু ইকো থাকতে পারে। আচ্ছা, হ্যাঁ কে কোথা থেকে দেখতেছেন একটু কাইন্ডলি বলে দেন। আজকের ক্লাসটা থেকে আশা করি আজকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এবং আজকের ক্লাস থেকে মিনিমাম 2-3 নাম্বার হচ্ছে আশা করি খুব সহজেই কমন পাওয়া যাবে। তো একটু জাস্ট হচ্ছে আমরা মানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকি, আশা করি একটু মানে খুব অত বেশিক্ষণ ক্লাস নেব না, কিন্তু যতক্ষণ ক্লাস নেব আশা করি একেবারে পারফেক্ট হচ্ছে একটা ক্লাস হবে। তো একেবারে 1 নাম্বার কোশ্চেন থেকে হচ্ছে শুরু করব। সেটা হচ্ছে শূন্য মাধ্যমে শব্দের বেগ কত, সেম আগের দিনের মতো। এবং আজকে হচ্ছে আমি টপিক ধরে ধরে আলোচনা করব, একটা নির্দিষ্ট টপিক নিয়ে সেই টপিকের আন্ডারে মানে একটু কোশ্চেনের আন্ডারে যেই টপিকটার মধ্যে পড়ে সেই টপিকে কোনটা কোনটা ইম্পর্টেন্ট কোনটা কোনটা আনইম্পর্টেন্ট সব জিনিসগুলো আমি হচ্ছে সুন্দর মতো বলে দেব। ঠিক আছে, আজকে আমি আশা করি জিনিসগুলো সুন্দর মতো বলে দিতে পারবো। আচ্ছা, একটু কাইন্ডলি আমাকে হচ্ছে আবার জানান যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সব দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিকঠাক আছে কিনা, সবাই একটু জাস্ট। আচ্ছা, সাউন্ড একটু আচ্ছা, যারা যারা হচ্ছে আছেন একটু জাস্ট সবাই হচ্ছে একটু কাইন্ডলি একটু দ্রুত ক্লাসটা হচ্ছে শেয়ার করে দেন এবং আমরা আজকে 1 নম্বর কোশ্চেনটা দিয়ে এক্সাইটিং একটা ক্লাস নিব আমরা। আচ্ছা,
আচ্ছা, সবাই একটু দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা এবার। আশা করি সাউন্ড ঠিক থাকার কথা। আজকে হচ্ছে হ্যাঁ, বলেন এখন সাউন্ড ঠিকঠাক আছে কিনা। আশা করি সাউন্ড ঠিকঠাক হয়ে গেছে। আচ্ছা, যদি সাউন্ড ঠিকঠাক হয় তাহলে হচ্ছে আমি ক্লাসের মধ্যে চলে যাব। ফার্স্ট কোশ্চেন, শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? এটা আসছে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সাল। 280 মিটার পার সেকেন্ড, এরপরে হচ্ছে শূন্য 332 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে 1120 ফুট পার সেকেন্ড। আচ্ছা, এখন বলছে হচ্ছে এখন সব ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে যেহেতু সব ঠিক তাহলে আমিও ঠিক। এখন হচ্ছে ক্লাস শুরু করে দিতেছি। একটু যারা যারা হচ্ছে ক্লাসে এখনো আসে নাই, এখন হচ্ছে একেবারে পারফেক্টলি সবাই শেয়ার করে দেয়, ঠিক আছে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আর সরি, যেহেতু সাউন্ড প্রবলেম ছিল, যারা পরবর্তীতে রেকর্ডেড ক্লাস করবেন তাদের কাছে একটু সরি, কারণ যেহেতু শুরুর 5-6 মিনিট আপনারা টেনে তারপরে ক্লাস শুরু করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডান। আচ্ছা, শুরু করি। দেখেন, শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? তাহলে ফার্স্ট হচ্ছে যে কোশ্চেন, শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? আবারও বলতেছি, লাস্ট ক্লাসে, লাস্ট বিজ্ঞান ক্লাসে আপনারা অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছিলেন যে হচ্ছে একটা কোশ্চেনের আন্ডারে একটা পার্টিকুলার টপিক নিয়ে আলোচনা করতে। তো আমি হচ্ছে আজকে সেটা নিয়ে আলোচনা করব। আবারও বলতেছি, খাতা কলম নিয়ে বসে যান একদম শুরুতে, এবং আমি যেই যেই জিনিসগুলো বলবো চেষ্টা করবেন কমেন্টে একবার করতে, সাথে সাথে খাতায় লিখতে, ঠিক আছে। আচ্ছা, যারা যারা অ্যান্সার দিচ্ছেন একটু জাস্ট দেখে নেই, সবাই অ্যান্সার দিতে থাকেন। এটার অ্যান্সার কত হবে একটু জাস্ট অ্যান্সার দিতে থাকেন, আমি বলতে থাকি। হ্যাঁ, এখন সবাই বলছে সাউন্ড ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, এই তো। আচ্ছা, ব্যাস, একজন বলতেছে একের গ, একজন বলতেছে একের খ। আচ্ছা, একের, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে সবাই একটু দেখি। তাহলে ফার্স্টে, শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? তাহলে শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য মাধ্যমে শব্দের বেগ একদম সহজ, সেটা হচ্ছে শূন্য। শূন্য মাধ্যমে শব্দের বেগটাও হচ্ছে শূন্য। এখন কেন, আসেন আপনাকে একটু বুঝাই। ফার্স্ট অফ অল আগে একটু জানা লাগবে, ফুট পার সেকেন্ড তো হবেই না, এটা তো এই অপশন তো দেখার সাথে সাথেই বাদ। আমরা জানি বেগ, বেগ বা ভেলোসিটি, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। বেগ হচ্ছে সরণ বাই সময়, মানে মিটার বাই সময় বা মিটার অবলিক সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তো একটু খেয়াল করেন শূন্য মাধ্যমে শব্দের বেগ কত। তাহলে আজকে আমরা একটু ফার্স্টে আলোচনা করব শব্দ নিয়ে। ইম্পর্টেন্ট যতগুলা জিনিস আছে আমি একবার আলোচনা করব। ফার্স্টে শব্দ, ফার্স্টে লেখেন, লেখেন আমার সাথে সাথে লেখেন শব্দ। আচ্ছা, সবার ফার্স্টে খাতার মধ্যে আমার সাথে সাথে নোট করা শুরু করেন। যেই জিনিসগুলো লেখাই দিতেছি আশা করি এর বাইরে আর কখনোই কিছু লাগবে না, আশা করি এর বাইরে কখনোই কিছু লাগবে না। একটু কাইন্ডলি সবাই একটু শেয়ার করেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। সবাই কেমন আছে আমাকে একটু জানাই দিয়ে। আচ্ছা, শব্দ, তো সবার ফার্স্টে শব্দ হচ্ছে এক ধরনের তরঙ্গ। তাহলে সবার ফার্স্টে একটু লিখে ফেলেন, আমার সাথে সাথে নোট করেন, শব্দ হচ্ছে এক ধরনের তরঙ্গ। লিখে ফেলেন, শব্দ হচ্ছে এক ধরনের তরঙ্গ। এখন তরঙ্গ আবার দুই প্রকার। আমরা জানি তরঙ্গ, তরঙ্গকে ইংলিশে বলা হয় ওয়েভ। ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ। এই তরঙ্গ হচ্ছে আবার দুই প্রকার। একটাকে বলা হয় হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, আরেকটা হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, আরেকটা হচ্ছে তাড়িৎ চৌম্বক বা ইলেকট্রোম্যাগনেটিক। আচ্ছা, তাহলে একটা হচ্ছে যান্ত্রিক, এটা মাধ্যমের ওপর ভিত্তি করে। সবাই একটু দেখেন, সেটা হচ্ছে মাধ্যমের ওপর ভিত্তি করে, মাধ্যমের ওপর ভিত্তি করে, মাধ্যমের উপর ভিত্তি করে হচ্ছে আমাদের হচ্ছে দুই ধরনের, মাধ্যমের উপর ভিত্তি করে দুই ধরনের, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ আর আরেকটা হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গ, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করেন মাধ্যমের উপর ভিত্তি করে, তো জাস্ট আমার সাথে সাথে নোট করেন যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ মানে হচ্ছে যেই তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যম প্রয়োজন, মাধ্যম অবশ্যই লাগে, মাধ্যম প্রয়োজন, তাকে বলা হয় হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। আর যে তরঙ্গের জন্য কোনো মাধ্যম লাগে না তাকে বলা হয় হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। মাধ্যম মানে কণা, এই যে আমাদের চারপাশে বাতাসে কণা আছে, এই যে একটা মাধ্যম, সো এটা হচ্ছে একটা মাধ্যম। তাহলে যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন, তাড়িৎ চৌম্বক তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যম প্রয়োজন না। আমি কিন্তু একটা কোশ্চেনের আন্ডারে অনেক টপিক আলোচনা করব, আপনারা একটু নোট করে রাখেন, যতটুকু প্রয়োজন অতটুকু আয়োজন, জাস্ট একটু জিনিসগুলো একটু লিখে রাখেন। তাহলে ফার্স্টে প্রথম কথা, শব্দ হচ্ছে এক ধরনের তরঙ্গ, এবং এই যে আমার কথা আপনারা শুনতে পারতেছে একটা মাধ্যম দিয়েই যাচ্ছে আপনার কাছে। তাহলে মাধ্যম, এবং
আমি বেসিক জিনিসপাতিগুলো পড়াচ্ছি না, যে শব্দ কম্পনের ফলে সৃষ্টি হয় এগুলো আপনারা সবাই জানেন। তো শব্দ হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, এবং লিখে রাখেন তাহলে শব্দ সঞ্চালনের জন্য অবশ্যই অবশ্যই মাধ্যম প্রয়োজন। শব্দ সঞ্চালনের জন্য অবশ্যই অবশ্যই মাধ্যম প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, অনেকে কালো কালি চেঞ্জ করতে বলতেছে। কালো কালি চেঞ্জ করলে সাদা খেতে কি ভালো দেখা যায় সাদাতে? আচ্ছা, তাহলে যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য হচ্ছে মাধ্যম প্রয়োজন। তো শব্দ হচ্ছে এক ধরনের যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে। তাহলে আমি এটা মুছে দিতেছি, শব্দ হচ্ছে এক ধরনের কি তরঙ্গ? যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, একজন লিখছে কালারটা চেঞ্জ করতে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে সাদা কালার দিয়ে লিখতেছি, সাদা কালার, হলুদ কালার এগুলো দিয়ে লিখতেছি, ঠিক আছে। আচ্ছা, সবাই মনোযোগ, সবাই দিক মনোযোগ। তাহলে হচ্ছে খেয়াল করেন, শব্দ এক ধরনের যান্ত্রিক তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। এইবার এই শব্দ নিয়ে তাহলে আরো কয়েকটা জিনিস। শব্দ এক ধরনের তরঙ্গ। এখন খেয়াল করেন, তরঙ্গকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আরেকটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, একটা হচ্ছে অনুপ্রস্থ। শব্দ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে একবারে একসাথে লিখে রাখেন, তাহলে শব্দ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ, শব্দ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ, এবং শব্দ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা অপর নাম আছে, একে বলা হয় লম্বিক তরঙ্গ, ঠিক আছে। একে বলা হয় লম্বিক তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের অপর নাম হচ্ছে লম্বিক তরঙ্গ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে সবাই একদম যতজন হচ্ছে লাইভে আছে ঠিক ততজন হচ্ছে শেষ পর্যন্ত ক্লাস করেন। আশা করি অনেক কিছু আজকে শিখে যাবেন। নট অনলি প্রাইমারি, অন্যান্য সব কিছুর জন্য আমি একবারে সাজেশন দিয়ে দিব এবং ইম্পর্টেন্ট জিনিসগুলাই আলোচনা করব। তাহলে শব্দ এক ধরনের যান্ত্রিক তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ। আচ্ছা, এখন শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? তাহলে বললাম শব্দ সঞ্চালিত হতে অবশ্যই মাধ্যম প্রয়োজন, অবশ্যই। তাহলে মাধ্যম যদি শূন্য হয়, শূন্য মাধ্যম মানে কি? যেই মাধ্যমে কোনো বস্তু নাই বা কোনো কণা নাই, যেই মাধ্যমে কোনো কণা নাই তাকেই বলা হয় হচ্ছে শূন্য মাধ্যম, যেমন মহাকাশ। তাহলে খেয়াল করেন, তাহলে এই যে মাধ্যম যেহেতু লাগবে, তাহলে শূন্য মাধ্যম মানে কিছুই নাই, তার মানে শব্দের বেগও হচ্ছে শূন্য, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে কয়েকটা জিনিস জানা লাগবে, কোথায় শব্দের বেগ কত, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমি একটু জানাই দিতেছি আমার তরফ থেকে, ঠিক আছে। তাহলে একটু সবাই মনোযোগ দেই। দেখেন, একটু জাস্ট খালি আমি হচ্ছে আমার মতো করে বলি, আপনি হচ্ছে জাস্ট একটু লিখে নেন কোথায় শব্দের বেগ কত, ঠিক আছে। আমি আমার মতো করে বলি। আচ্ছা, একটু সবাই এদিকে তাকান, দেখেন। সবার ফার্স্টে লেখেন, শুরু করেন, বায়ুতে বাতাসে শব্দের বেগ কত? লেখেন, বাতাসে শব্দের বেগ হচ্ছে, এক একটা বই এক একটা দেয়া, কোথাও দেওয়া 330, কোথাও 331, কোথাও 332, তবে দেখা যায় এইটাই বেশি পারফেক্ট, মিটার পার সেকেন্ড। তাহলে লেখেন বাতাসে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। লেখেন, জাস্ট একটু দ্রুত লেখেন আমার সাথে সাথে, বাতাসে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। আমার ক্লাসটা করতে করতে আশা করি হচ্ছে মানে আপনার একদম মাথায় ঢুকে যাবে প্রত্যেকটা জিনিস, আমি এক কথা বারবার করে বলতেছি, ঠিক আছে। আচ্ছা, বাতাসের শব্দের বেগ দ্রুত। এরপরে হচ্ছে, হ্যাঁ, কমেন্ট দেখতেছি সবার। এরপরে হচ্ছে পানিতে শব্দের বেগ হচ্ছে 1450 মিটার পার সেকেন্ড। এই মানগুলা কিন্তু ডিরেক্ট প্রাইমারিতে আসছে এবং আসবে, এবং অন্যান্য চাকরির পরীক্ষাতে সব জায়গাতে, অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে সব জায়গাতেই হচ্ছে এটা পরীক্ষাতে আসে। আচ্ছা, এরপর হচ্ছে পানিতে। আমরা জানি বাতাসে বা বায়বীয় মাধ্যমে শব্দের বেগ হচ্ছে সবচেয়ে কম, পানিতে বা তরল মাধ্যমে একটু বেশি, কঠিন পদার্থে হচ্ছে আরো বেশি। তাহলে এখন কঠিন পদার্থের মধ্যে পরীক্ষায় লাগে কোনটা? লাগে হচ্ছে লোহা। লিখে রাখেন, লোহা। লোহায় শব্দের বেগ হচ্ছে 5220, অনেকে বলে তো অ্যাকুরেট হচ্ছে 5221 মিটার পার সেকেন্ড। তো এই তিনটা একটু কষ্ট করে মনে রাখবেন। আমি আবার বলতেছি, কমেন্টে আমার সাথে সাথে লেখেন, আমি এই যে কমেন্ট দেখতেছি, কমেন্ট পড়তেছি, ঠিক আছে। হ্যাঁ, এই যে আমার সাথে সাথে লিখতেছেন, ব্যাস, এই তো। জাস্ট আমার সাথে সাথে একবার করে বলেন, তাহলে বাতাসে শব্দের বেগ হচ্ছে 332, 332টা অ্যাপ্রোপ্রিয়েট, 332, পানিতে 1450, লোহায় 5221। আমার সাথে সাথে বলেন এবং একবার করে কমেন্টে লেখেন। আমার সাথে সাথে বলেন, একবার করে কমেন্টে লেখেন। যারা লাইভ ক্লাস করতেছেন একবার কমেন্ট করলে, লাইভ ক্লাস করার মাহাত্ম্য এটাই যে আমার সাথে ইন্টারাকশন করলে মাথার মধ্যে জিনিসগুলা গেঁথে যাবে, ঠিক আছে। আচ্ছা,
ঠিক আছে, আমি কিন্তু এখনো কমেন্ট কিন্তু একদম কম দেখতেছি। তাহলে বাতাসে হচ্ছে 332, পানিতে 1450, লোহায় 5221। ঠিক আছে, আপনারা কমেন্ট করতে থাকেন, আমি সবার জিনিস দেখতে সবকিছু দেখতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখান থেকে একটা ক্রিটিক্যাল কোশ্চেন আসে, একটা ক্রিটিক্যাল না মানে সিম্পলি ক্রিটিক্যাল, সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস একটা কোশ্চেন। সেটা হচ্ছে টেম্পারেচার দিয়ে দেয়, তাপমাত্রা দিয়ে বলে, বিশেষ করে বাতাসের এটাতে বলে যে এখন তো শীতকাল, যে তাপমাত্রা তো এখন 18-20 এরকম, ধরেন বললো 15°C তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ কত। আচ্ছা 15 বাদ দিয়ে অনেক বেড়ে গেছে, 50°C তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ কত। তাহলে এই একটা ম্যাথ আমি হচ্ছে একটু ম্যাথ দিতেছি, সবাই আমার সাথে সাথে একটা ম্যাথ লেখেন, সবাই আমার সাথে সাথে একটা ম্যাথ লেখেন, আমি ম্যাথ দিতেছি, লেখেন আমার সাথে সাথে লেখেন। ম্যাথটা হচ্ছে বাতাসে, আচ্ছা বাতাস, হ্যাঁ আচ্ছা বাতাসের জাস্ট তাপমাত্রা দিয়ে দিই। বাতাসের তো না, আসলে পরিবেশের দিলে ভালো হতো। আচ্ছা লিখছি, সমস্যা নেই। তাপমাত্রা 50°C হলে, 50°C হলে বাতাসের শব্দের বেগ কত, বাতাসের শব্দের বেগ কত। আমি এক কথা বারবার বলতেছি, তাহলে দেখেন একটা ম্যাথ, দেখি কেউ অ্যান্সার করতে পারলে আমাকে দেন বা বলেন। বাতাসে তাপমাত্রা মানে বাতাসে না মানে পরিবেশের তাপমাত্রা আর কি। ঠিক আছে, তাহলে তাপমাত্রা মানে এটা কেটে দিলাম, তাপমাত্রা 50°C হলে বাতাসে, এখানে বাতাসে লিখলে ভালো, বাতাসে শব্দের বেগ কত। ঠিক আছে, তাহলে দেখি আমাকে এই কোশ্চেনের অ্যান্সারটা কেউ দিতে পারেন কিনা। আমি একটু 10 সেকেন্ড 20 সেকেন্ড একটু কমেন্ট পড়তেছি, দেখি আমার ক্লাসটা মানে আর ক্লাসটা ঠিকঠাক আছে কিনা সবকিছু। আচ্ছা হ্যাঁ, এই কথাটা আমার সাথে সাথে লিখে ফেলেন। সবচেয়ে শব্দের বেগ বেশি কঠিনে, একটু কম হচ্ছে তরলে, একটু কম হচ্ছে বায়বীয়তে, মানে সবচেয়ে কম হচ্ছে বাতাসে, আর শূন্য মাধ্যমে তো শব্দের বেগ নাই। তাহলে শব্দের জন্য মাধ্যম প্রয়োজন। কঠিনে কেন বেশি এগুলা তেমন একটা জানা লাগে না, কারণ কঠিন পদার্থের অণুগুলো অনেক কাছাকাছি থাকে, এগুলো ছোটবেলার পড়া, ক্লাস 6-7 পড়া। তো এই জিনিসগুলো অণুগুলা খুব কাছাকাছি থাকায় কি হয়, একটা অণু পাশের অণুকে খুব সহজে কাঁপাইতে পারে, কম্পন করতে পারে, যার ফলে বেগটা খুব দ্রুত সঞ্চালিত হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তো জাস্ট এটা একটু বলে দিলাম। তো একটু কাইন্ডলি সবাই আমাকে বলেন যে ক্লাসে এখন ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, আর এই ম্যাথটা পারলে আমাকে হচ্ছে একটু বলেন দ্রুত। আমি কমেন্ট একটু মনে হয় স্লো আসতেছে আমার কাছে ফোনে। আচ্ছা সমস্যা নাই, আমাকে একটু বলেন যে এই কোশ্চেনটার অ্যান্সার কি। দ্রুত দ্রুত দ্রুত, টাইম দিব না। তাপমাত্রা 50°C হলে শব্দের বেগ কত। আমার মনে হয় সামনে বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষাতে আশা করি এই টাইপের কোশ্চেন অনেকবার পরীক্ষাতে আসবে। আচ্ছা, তো যারা জানেন না সবার জন্য বলে দিই, ম্যাথটা একদম সিম্পল। সেটা হচ্ছে লিখে রাখেন, প্রতি 1°C, এই ম্যাথটা করার খালি একটাই টেকনিক না, একটাই নিয়ম, জাস্ট খালি লিখে রাখেন, প্রতি 1°C তাপমাত্রা বৃদ্ধিতে, লেখেন প্রতি 1°C তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের মানে বাতাসে আর কি, বাতাসে শব্দের বেগ বাড়ে বা বৃদ্ধি হয়, বাড়ে লিখলেই হয় 0.6 মিটার/সেকেন্ড। তাহলে সবাই একটু কাইন্ডলি এই জিনিসটা লিখে রাখেন, প্রতি 1°C তাপমাত্রা বৃদ্ধিতে, প্রতি 1°C তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বাড়ে 0.6 মিটার/সেকেন্ড। আমার সাথে সাথে লেখেন, প্রতি 1°C তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে 0.6। তাহলে এখন আমরা সবাই জানি বাতাসের শব্দের বেগ হচ্ছে 332 মিটার/সেকেন্ড। তাহলে বাতাসের শব্দের বেগ হচ্ছে আমাদের কি জানি বলে, আমাদের হচ্ছে এটা যেহেতু বাতাসে যেহেতু একদম পুরা 0°C ধরে, মানে এই যে 332 মিটার/সেকেন্ড এটা কিন্তু 0°C ধরে বের করছে। তাহলে আমার কাছে বলছে তাপমাত্রা 50°C হলে শব্দের বেগ কত। তাহলে একটু দেখেন, তাপমাত্রা যদি 50°C হয় শব্দের বেগ কত হবে। তাহলে আমি ধরেন 332 দিয়ে ম্যাথ করি, তাহলে 332 তো আছেই, এর সাথে 1°র জন্য বাড়ে 0.6, সুতরাং 50°র জন্য বাড়ে কত, 50 গুণ 0.6। তাহলে 332-এর সাথে 50 গুণ 0.6 এই জিনিসটা গুণ করে যোগ দেন, যোগ দিয়ে আমাকে অ্যান্সারটা বলেন দ্রুত, যোগ দিয়ে হচ্ছে আমাকে অ্যান্সারটা বলেন, অ্যান্সারটা হচ্ছে কত আসে, কত আসে একটু দ্রুত বলেন।
0.6কে 50-এর সাথে গুণ দিলে কত হয়? একটু দ্রুত আমার সাথে সাথে বলেন কত হয়। 0.6-এর সাথে 50 গুণ দিলে দেখেন এটাই মুখে মুখেই করা যায়। 5 ছক 30, তাহলে হচ্ছে 332-এর সাথে 30 অ্যাড হবে, তাহলে 30 অ্যাড হলে 330, 360, তাহলে 362 মিটার পার সেকেন্ড। তাহলে এরকম টাইপের কোশ্চেন পরীক্ষাতে দিয়ে দিতে পারে, এবং দিয়ে দিতে পারে না আশা করি, আমার সিক্স সেন্স যেটা বলে, আশা করি খুব দ্রুত এই জিনিসটা হচ্ছে পরীক্ষাতে চলে আসবে। আচ্ছা, একজন লিখছে 16,600, না 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 16,600 ওইটা না, এইভাবে গুণ দিতে হয় না। দেখেন গুণটা হচ্ছে জাস্ট কিভাবে, এই যে 332, এটা তো হচ্ছে 0°C তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ, এই যে এইটার সাথে এটা হচ্ছে 0°তে, প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে 0.6। এখন আপনি কি 1 ডিগ্রি বাড়াইছেন না বাড়াইছেন 50 ডিগ্রি? তাহলে 50 ডিগ্রিতে 50 গুণ 0.6, তাহলে 50 তো এটার সাথে গুণ হবে না, 50 গুণ হবে 0.6 এর সাথে, তাহলে গুণ দিয়ে হয় 30, 30 আর এটা যোগ করলে 362। সবার আসছে কিনা 362? ঠিক আছে, সবাই আমার সাথে সাথে লেখেন, সবাই আমার সাথে সাথে লেখেন প্রতি 1 ডিগ্রি। এগুলো কিন্তু ডিরেক্ট পরীক্ষাতে আসে। এইটা আরেকটা এমসিকিউ, এটা আরেকটা এমসিকিউ। প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের, বাতাসে শব্দের বেগ কতটুকু বাড়ে? 0.6 মিটার পার সেকেন্ড। একটু দ্রুত আমার সাথে সাথে লিখে ফেলেন, তাহলে বোর্ডে যা লিখছি শিওর থাকেন এইখান থেকে মিনিমাম হইলেও, আমি এতটুকু গ্যারান্টি দিতেছি, মিনিমাম হইলেও একটা মার্ক কোথাও না কোথাও সামনের পরীক্ষাতে পাবেন, এবং ডে বাই ডে বিজ্ঞানের নাম্বার কিন্তু হচ্ছে বাড়তেছে। ঠিক আছে, সবাই একটু কাইন্ডলি কমেন্ট করতে থাকেন, সবাই একটু কাইন্ডলি কমেন্ট করতে থাকেন। এই যা যা লেখাইলাম এই জিনিসগুলো আমাকে একটু কমেন্টে জানাতে থাকেন, কারণ কমেন্ট করলে এই জিনিসটার হচ্ছে সবার কাছে পৌঁছায় যাবে, এবং আপনি শেয়ারও করতে থাকেন। আচ্ছা, এবং আমার কথাগুলো ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এখন যদি আপনাকে যে কোনো ম্যাথ দেয়, বাতাসের তাপমাত্রা যদি 60 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কত হবে? যদি বলে 40 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কত? বলবে আজকে শীতকালে পঞ্চগড়ের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বাতাসে শব্দের বেগ কত? এবার দেখে আমাকে অ্যান্সার দেন তো। লাস্ট কোশ্চেন এখান থেকে শেষ, এখান থেকে আর টাইম দিব না। গ্রীষ্মকাল না শীতকাল, কখন শব্দের বেগ বেশি থাকে? সবার কমেন্ট দেখতে চাই। গ্রীষ্মকাল না শীতকাল, কোন ঋতুতে? গ্রীষ্ম না শীতকাল, কোন ঋতুতে শব্দের বেগ বেশি থাকবে? দ্রুত। গ্রীষ্মকাল না শীতকাল, কোন ঋতুতে শব্দের বেগ বেশি থাকবে? দ্রুত। একজন লিখছে শুধু শব্দের উপর ক্লাস হবে কিনা, না না, আরো অনেকগুলা টপিক আছে, একটু পরেই দেখবেন অনেকগুলা টপিক আছে। আমি জাস্ট আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করতেছি, একটা জিনিসের ডেপথে গিয়ে, সবাই আমাকে রিকোয়েস্ট করছিল একটা জিনিসের ডেপথে নিয়ে আলোচনা করতে, তো সেই ডেপথে গিয়ে আজকে একটু আলোচনা করার সুযোগ পাচ্ছি। ঠিক আছে, আমি আর বেশিক্ষণ টাইম দিব না, আর 1 মিনিট আর 30 সেকেন্ড এখানে সর্বোচ্চ। তাহলে বাতাসে 332, পানিতে শব্দের বেগ হচ্ছে 1450, লোহায় 5221। প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড। বাকিগুলা জানি। শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ, শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন, শব্দ সৃষ্টি হয় কম্পনের ফলে। ঠিক আছে, এই শব্দ নিয়ে যা যা আছে আমি সবকিছু বলে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, আপনারা একটু কমেন্ট করতে থাকেন, কমেন্ট করতে থাকেন। কমেন্ট না করলে কিন্তু হচ্ছে এই জিনিসটা আমি বুঝতে পারবো না, কমেন্ট না করলে হচ্ছে আমি বুঝতে পারবো না যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না সবকিছু ঠিকঠাক। হ্যাঁ, এই তো, থ্যাংক ইউ যারা গ্রীষ্মকাল বলতেছেন। হ্যাঁ, তাহলে গ্রীষ্মকালে শব্দের বেগ হচ্ছে বেশি, আর শীতকাল এখন শব্দের বেগটা হচ্ছে কম। ঠিক আছে, এই কারণেই মনে হয় একটু সাউন্ড কম পাইতেছেন। আচ্ছা, তো যাই হোক, শীতকালে তাহলে হচ্ছে আমাদের শব্দের বেগটা কম। তাহলে আমাদের পড়া শেষ হয়ে গেল, মানে শব্দের এই কোশ্চেন নিয়ে আমাদের আর কোনো নিয়ে, আশা করি সবার ক্লিয়ার। এইবার সেকেন্ড কোশ্চেন, আপনার অ্যান্সার, এটা আমি থ্রো করলাম আপনাদের কাছে। এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সহকারী হাসনা হেনা। আচ্ছা, কোন মাধ্যমে শব্দের বেগ, আমরা জানি গতি মানে হচ্ছে এখানে বেগ বুঝাইছে, সো কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? শূন্যতা মানে শূন্য মাধ্যম, এরপরে হচ্ছে কঠিন মাধ্যম, এরপর হচ্ছে তরল পদার্থ, এরপর হচ্ছে বায়বীয় পদার্থ। পদার্থ মানে এখানে মাধ্যম। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ যারা ক্লাস করতেছেন সবারকে হচ্ছে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমি সবার কমেন্ট দেখতেছি, সবার কমেন্ট একটু দেখতেছি। হ্যাঁ, খ বলতেছে কোন মাধ্যমে, আমি অলরেডি ক্লাসে অ্যান্সার দিয়ে দিছি।
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি, ঠিক আছে, এবং কেন বেশি সেইটাও আমি এক্সপ্লেইন করছি। আজকের ক্লাসটা একেবারে শেষ পর্যন্ত থাকেন, আশা করি পারফেক্টলি প্রত্যেকটা জিনিস দেখবেন মাথার মধ্যে একদম ঢুকে গেছে এবং সারা জীবন মনে থাকবে। তাহলে কোন মাধ্যম, এবং আপনারা বেশি বেশি শেয়ার করেন, আমি এখনো দেখতেছি শেয়ার আশানুরূপ হয় নাই, এবং কমেন্টও হচ্ছে মানে অনেকে দেখি যে হচ্ছে ওইভাবে কোশ্চেন করতেছে হচ্ছে একটু কম। আচ্ছা, আপনারা যে কোনো কোশ্চেন করতে পারেন, আপনারা হচ্ছে অ্যান্সার দিতে পারেন। আচ্ছা, তাহলে কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? কেবলই বললাম কঠিন পদার্থে, মানে কঠিন মাধ্যমে শব্দের বেগ হচ্ছে সবচেয়ে বেশি ভাই, ঠিক আছে। তাহলে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি কেন? কারণ কঠিনে অণুগুলা হচ্ছে একদম কাছাকাছি থাকে, একদম ছোটবেলার পড়া ক্লাস 7-8 থেকে পড়ে আসতেছে, অণুগুলা কাছাকাছি থাকে। আমরা জানি শব্দ সৃষ্টি হয় কম্পনের ফলে, তাহলে এ কাঁপলে এ হচ্ছে বাড়ি দিবে তার পাশেরটাকে, এ দিবে তার পাশেরটাকে, এ দিবে তার পাশেরটাকে, এবং খুব কাছাকাছি হয় এইখানে শব্দ করলে একেবারে দ্রুত এইখানে শুনতে পারবে। কিন্তু ধরেন একটা গ্যাসের মধ্যে গ্যাসের অণুগুলা কাছাকাছি থাকে না দূরে 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 দূরে, তাহলে একে কাঁপাইতেও তো একটু টাইম লাগে। সো দেখা যায় ওভারঅল তাহলে শব্দের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি খুব সহজে বোঝা যায়, সেটা হচ্ছে কঠিন মাধ্যমে। আশা করি জীবনেও যাতে ভুল না হয় এবং এই কোশ্চেনটা বারবার পরীক্ষাতে আসে, ঠিক আছে। তাহলে বেশি এখানে আচ্ছা, আশা করি জিনিসগুলো বললাম বুঝতে পারছে। তাহলে হচ্ছে 2 নাম্বার জিনিসটা শেষ। এইবার দেখেন 3 নাম্বার, শব্দ তরঙ্গ চলতে পারে না। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে, শব্দ আরেকটা দেখেন প্রাক প্রথম না, জাস্ট একই টাইপের কোশ্চেন। শব্দ তরঙ্গ চলতে পারে না কোন মাধ্যমে বলেন? এই চারটার মধ্যে অ্যান্সার কোনটা? দ্রুত অ্যান্সার, দ্রুত 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 হচ্ছে অ্যান্সার দেন। একজন বলছে কে ক্লাস নিবেন? হ্যাঁ, আমি ক্লাস নিব, একটু মানে অসুস্থ ছিলাম দেখে ক্লাস নিতে পারি নাই, আশা করি সামনে দ্রুতই নিব। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি অ্যান্সার করতে থাকেন এবং সবাই হচ্ছে কমেন্টও করতে থাকেন, এবং প্রত্যেকে হচ্ছে একটু শেয়ার করে দেন। মানে ক্লাসটা হয়তো মানে একটা টানা ক্লাস হয়ে গেছে, এই কারণে হয়তো অনেকের একটু কষ্ট হচ্ছে আমি বুঝি, তারপরও সবাই একটু শেয়ার করে দেন ক্লাসটা, আশা করি সবারই উপকার হবে। হ্যাঁ, শব্দ তরঙ্গ চলতে পারে না শূন্য মাধ্যমে, কেবলই বললাম শব্দ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ এবং এর জন্য অবশ্যই অবশ্যই মাধ্যম প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের শেষ। তাহলে 3 নাম্বার কোশ্চেন। এইবার 4 নাম্বার কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন। যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে। ডিবি মানে হচ্ছে ডেসিবেল, ঠিক আছে। ডিবি হচ্ছে ডেসিবেল, প্রাবল্যতা, শব্দের প্রাবল্যতার একক, ঠিক আছে, মানে লাউডনেস, শব্দটা কতটা লাউড। এই যে এখন আমার কথা একটু আগে বলছেন শোনা যাচ্ছে না, এখন আবার শোনা যাচ্ছে ঠিকঠাক, তাহলে এখন একটু লাউড হয়েছে, এটাই হচ্ছে প্রাবল্য, ডেসিবেল। রাস্তায় নামলে, কারণ বাজার মোড়ে জ্যামে, চারদিক থেকে আওয়াজ, ট্রাফিক সিগন্যাল, তাহলে এইটা হচ্ছে একটা ডেসিবেল। আমার কথা হচ্ছে যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে গেলে মানুষ বধির হতে পারে, মানে একেবারে কানে শোনার ক্ষমতা হারায় ফেলবে। 105, 75, 90, 120। সবাই দেখি আমাকে এটার অ্যান্সার দেন দেখি, সবাই এটা আমাকে অ্যান্সার দেন দেখি। দ্রুত দ্রুত সবাই কমেন্ট করতে থাকেন, কারণ কমেন্ট না করলে মানে এই জিনিসগুলো হচ্ছে একেবারে মানে হচ্ছে সবার কাছে যাবে না। এবং সবাই প্লিজ আবারও বলতেছি, এবং এটা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দেন সবাদের সাথে। আচ্ছা, হ্যাঁ, আমি কমেন্ট দেখতেছি, সবার এপাশে কমেন্ট দেখতে পাচ্তেছি। আচ্ছা, হ্যাঁ, ক ক বলছে গ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, প্রাবল্যতা মানে কিন্তু এটাই যে লাউডনেস, ডেসিবেল। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন তাহলে কোথায় কত। আচ্ছা, এখন এইখান থেকে 3টা মান মনে রাখবেন, 3টা মান মনে রাখলেই হচ্ছে আপনার হয়ে যাবে। সেখান থেকে কি সেটা মনে রাখবেন, কত ডেসিবেলের উপর গেলে পরিবেশ দূষণ। যদি 80 ডেসিবেলের নিচে থাকে, যদি 80 ডেসিবেলের নিচে থাকে, আচ্ছা, আপনারা যারা বেল বা এগুলো বুঝতেছেন না, সেটা হচ্ছে শব্দের যে প্রাবল্যতা, এই শব্দের প্রাবল্যতার একক হচ্ছে বেল, শব্দের প্রাবল্যতার একক হচ্ছে বেল। আর এই বেলকে যদি এক এককে 10 দ্বারা ভাগ করি, তাহলে তখনই 10 হচ্ছে ডেসি, তাহলে তখনই তাকে আমরা বলবো হচ্ছে ডেসিবেল। তাহলে এই যে মনে রাখবেন 80 ডেসিবেল পর্যন্ত হচ্ছে লিমিট। মনে রাখবেন 80 ডেসিবেলের বেশি হলে
তখন সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে শব্দ দূষণ। এগুলো সব এখনই খাতার মধ্যে নোট করে রাখেন। আমি আবারও বলতেছি, আজকের ক্লাসে যা যা পড়াইতেছি, একটু ফাস্ট যাব এখন, আজকের ক্লাসে যা যা পড়াইতেছি সব জিনিসগুলো সামনে পরীক্ষাতে আসবে, যে কোনো চাকরির পরীক্ষাতে আসবে। আপনি খালি জাস্ট নোট ডাউন করে রাখেন। 80 ডেসিবেলের বেশি গেলে সেইটাকে আমরা বলি হচ্ছে শব্দ দূষণ। লিখে রাখেন, 80 ডেসিবেলের বেশি হলেই সাথে সাথে আমরা বলি হচ্ছে শব্দ দূষণ। আর 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 যদি 95, আচ্ছা বাংলায়, এটা বাংলায় লিখছি, তাহলে হচ্ছে এটাও বাংলায় লিখি। আচ্ছা, তাহলে যদি 95 ডেসিবেলের বেশি হয়, একটু দ্রুত, যদি 95 ডেসিবেলের বেশি হয় তখন শ্রবণ শক্তি হ্রাস পাবে। বাংলা কথা খেয়াল রাখবেন, বাংলা কথার মারপ্যাচে আমাদের বিজ্ঞানে ফেলায় দেয়, ঠিক আছে? তাহলে পরীক্ষাতে দিবে শ্রবণ শক্তি হ্রাস পায়। শ্রবণ শক্তি হ্রাস পায় কোন ডেসিবেল বা কত ডেসিবেলে গেলে? তাহলে আবারও বলতেছি, 80 ডেসিবেলের বেশি হলে শব্দ দূষণ, বা 80 ডেসিবেল হইলে আসলে মানে শব্দ দূষণ। এরপরে 95 ডেসিবেলের বেশি হলে শ্রবণ শক্তি হ্রাস পায়, মানে মনে হইতেছে চারপাশ থেকে এত সাউন্ড, এত জিনিসপাতি, ঠিক আছে? আচ্ছা, আর 3 নাম্বার হচ্ছে ওই যে ফার্স্ট যেখানে ডেসিবেল লিখছি 105 ডেসিবেল, সেটা হচ্ছে যদি 105 ডেসিবেলের উপরে উঠে, মানে 105 ক্রস করছে, ঠিক আছে? 105 ক্রস করছে, মানে আমি বিশেষ ফর্মালি লিখলাম 105 ক্রস করলে তখনই হচ্ছে মানুষের বধির হওয়ার চান্স আছে। কারণ কানের ভেতরে শব্দটা যায় অন্তঃকর্ণের টিম্প্যানিক পর্দা, টিম্প্যানিক পর্দা, কানের পর্দা টিম্প্যানিক পর্দা। এই পর্দাটার নাম মনে রাখেন, ঠিক আছে? আমি যতটুকু লাগবে এতটুকুই বলতেছি। এক্সট্রা জিনিসপাতি আলোচনা করতে গেলে আসলে আশা করি সেগুলো অন্য ব্যাচে আলোচনা করব, এত কিছু আসলে আলোচনা এখানে করা যায় না। তো টিম্প্যানিক পর্দা, তাহলে টিম্প্যানিক পর্দা হচ্ছে কানের যে পর্দা, এটা ফেটে যেতে পারে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 105 ডেসিবেল, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, যারা ক্লাসে আসতে দেরি করে ফেলছেন তারা হচ্ছে যারা ক্লাসে আসতে দেরি করে ফেলছেন তারা সমস্যা নাই, ক্লাসটা তো রেকর্ড থাকবেই, ক্লাসটা হচ্ছে পরবর্তীতে আপনি দেখে নিতে পারবেন। এবং কাইন্ডলি, আমি এখনো কমেন্ট দেখতে পারতেছি না, সবাই একটু কাইন্ডলি কমেন্ট করতে থাকেন। আমি যেগুলো লিখলাম 80 ডেসিবেলের বেশি হলে কমেন্টে আপনি লিখতে থাকেন, কমেন্টে যত লিখবেন তত এগুলো মাথার মধ্যে থাকবে। তাহলে এটার অ্যান্সার বলে দেন, এটার অ্যান্সার হচ্ছে 105 ডেসিবেল। তাহলে 105 ডেসিবেলের ওপরে গেলে মানুষ বধির হতে পারে, মানে কানে শোনার ক্ষমতা একদমই হচ্ছে মানে নাই হয়ে যেতে পারে। আর হ্রাস পেতে পারে, হ্রাস মানে কমে যেতে পারে, মানে কোনো কারণে হয়তো একটু ককলিয়াতে অন্তঃকর্ণে ঝামেলা হইলো, অথবা ইউটিকুলাস স্যাকুলাসে ঝামেলা হইলো, মানে কোনো কোনো কানের কোনো একটা পার্টে ঝামেলা হইলো, তখন হচ্ছে শ্রবণ শক্তি হ্রাস পায়, এটা কিন্তু নষ্ট হয় না। আর 105-এর উপরে গেলে বধির। আর 80 ডেসিবেল এটা, এবং এই সব কয়টা পরীক্ষাতে আসছে, অদূর ভবিষ্যতেও পরীক্ষাতে আসবে, ঠিক আছে? তাহলে আমি র্যাপ আপ করতেছি। তাহলে 4 নম্বর কোশ্চেন শেষ। এইবার আসে হচ্ছে শব্দ থেকে, লাস্ট কোশ্চেন শব্দ টপিক থেকে। আশা করি আমি শব্দ টপিক থেকে যেই জিনিসপাতিগুলা বললাম এর বাইরে আপনার হচ্ছে কোনো জিনিসই লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এর বাইরে আশা করি কোনো জিনিসই লাগবে না। আমি যেই যেই জিনিসপাতিগুলো বলে দিলাম আশা করি এর বাইরে কোনো কিছুই লাগবে না। তরঙ্গের নিয়ে সবকিছু বললাম। আচ্ছা, ব্যাস। এবার বলেন, এটা দ্রুত, সবার অ্যান্সার দেখতে চাই। লাইভে যে 300 জন আছেন সবার হচ্ছে অ্যান্সার দেখতে চাই। শব্দানুভূতি মানে একটা শব্দ শোনার পর আরেকটা শব্দ শোনার মাঝে আমার গ্যাপ কতটুকু, এই অনুভূতি। শব্দ তো একটা শক্তি বা একটা শ্রবণের দেবী, এটার অনুভূতিটা আমাদের ব্রেনে, স্থায়িত্বকাল কোথায়? অবশ্যই ব্রেনের এখানে। তাহলে কত, সেইটা হচ্ছে কত সেকেন্ড, ঠিক আছে? একটু দ্রুত হচ্ছে বলেন অ্যান্সারটা কত। এবং এই কোশ্চেনটা পরীক্ষায় আসবে। আমি প্রত্যেকের কমেন্ট দেখতে চাই, প্রত্যেকের, ইচ অ্যান্ড এভরিওয়ান, যে 300 জন আছে সবার হচ্ছে আমি কমেন্ট দেখতে চাই। আচ্ছা, ঠিক আছে? এবং ক্লাসটা কেমন লাগতেছে, যদি ক্লাসে কোনো সমস্যা হয়, কোনো কিছু হয়, আমাকে সাথে সাথে জানাবেন। আমরা সবাই জাস্ট একসাথে, ঠিক আছে? আমরা সবাই, আমিও আপনাদের থেকে শিখতেছি, আপনারা আমার থেকে শিখতেছেন, জাস্ট সবাই একসাথে, জাস্ট জিনিসটা যাতে একটা পারফেক্টলি অর্গানাইজ হয়। যে কোনো ভুল ত্রুটি হলে সাথে সাথে আমাকে বলবে। আচ্ছা, শব্দানুভূতির স্থায়িত্বকাল কত? সবাই জানি এটা একটা সরকারি কোশ্চেন, মানে এতটাই সরকারি কোশ্চেন, এতটাই পরীক্ষাতে আসছে, সেটা হচ্ছে 0.1 সেকেন্ড।
তাহলে এটা খুব 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 ইম্পর্টেন্ট। একটা শব্দর পরে মানে আমি এরকম করে অনেকগুলো শব্দ বললাম, তাহলে একটা শব্দ বলার পর আরেকটা শব্দ মানে শুনতে আমাদের ব্রেনে প্রসেস করতেও 1 সেকেন্ডের 10 ভাগ সময় লাগে। শব্দটা অনেক কম, ঠিক আছে? আপনারা জানেন হয়তো এখান থেকেও যে প্রতিধ্বনির ম্যাথ বাইর করা হয়, যে এখানে 17 মিটার দূরত্ব লাগে, তো কখনো সেগুলা করাবো, এইখান থেকে একটা ম্যাথও আছে। তো যাক, এখন এগুলোর সময় নেই। শব্দানুভূতির স্থায়িত্বকাল কত? সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। মানে একটা শব্দ শুনলাম, একটা কম্পন শুনলাম, আরেকটা কম্পন শোনার মাঝখানে যদি 0.1 সেকেন্ডের কম গ্যাপ হয় তাহলে এই শব্দটা আমি শুনতে পারবো না। সৃষ্টিকর্তা আমাকে এই পাওয়ার দেয় নাই। আর যদি 0.1 সেকেন্ডের বেশি হয়, ম্যাক্সিমাম এই যে আমার কথা বলতেছি এগুলা সবগুলাই একটা শব্দের পর আরেকটা কথা বলতে 0.1 সেকেন্ডের বেশি গ্যাপ আছে, এই কারণে আপনি শুনতে পারতেছেন এবং আপনার মস্তিষ্কে এটা অনুভূতি সৃষ্টি করতেছে। তাহলে খুব 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 ইম্পর্টেন্ট, খাতার মধ্যে নোট করে রাখেন। শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। এই তো, এই যে সবার কমেন্ট দেখতেছি এবং সবাই জাস্ট আমার সাথে জাস্ট ইন্টারঅ্যাক্টিভ। লাইভ ক্লাস করার নিয়ম কি? লাইভ ক্লাস মানে আমার সাথে ইন্টারঅ্যাক্টিভ। যে 300 জন আছে বাকিরা তো রেকর্ডেড দেখবে, বাকিরা আপনারা হচ্ছে পরবর্তীতে রেকর্ডেড দেখে নেবেন। যারা রেকর্ডেড দেখে নেবেন তাদের তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আশা করি শব্দ রিলেটেড আমাদের পড়াশে শব্দ রিলেটেড এখন অনেক কিছু পড়া যায়। শব্দ তরঙ্গ কিভাবে যায়, শব্দের প্রতিধ্বনি, শব্দের হচ্ছে অনেকগুলা টপিক আছে, প্রাবল্যতা, তীব্রতা, কিন্তু এত কিছু আসলে ডেপথে লাগে না। বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতে কিছু কিছু লাগে, ঠিক আছে? পরবর্তীতে আমি আলোচনা করব। তাহলে আসেন এইবার একটু ফিজিক্স থেকে বাইর হয়ে কেমিস্ট্রির দিকে যাই। সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস নয় নিচের কোনটি? নিষ্ক্রিয় গ্যাস নয় নিচের কোনটি? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক করতোয়া। আচ্ছা, 4টা অপশন, অক্সিজেন, নিয়ন, হিলিয়াম, আর্গন। বলেন অ্যান্সার কি? নিষ্ক্রিয় গ্যাস নয় নিচের কোনটি? কোশ্চেনটা পড়বে, নিষ্ক্রিয় গ্যাস কোনটি বলে নাই, নিষ্ক্রিয় গ্যাস নয় কোনটি বলছে, ঠিক আছে? এই কোশ্চেনের মধ্যে আপনার এই বাংলা কথা অনেক সময় ঝামেলায় পড়ে যান, ঠিক আছে? আচ্ছা, আবারও বলতেছি, কাইন্ডলি সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। একটা ক্লাসের পরে আরেকটা ক্লাস ছিল, আমি জানি এই কারণে হচ্ছে একটু মানে অনেকের মধ্যে একটুই চলে আসছে, কিন্তু তারপরে একটু কাইন্ডলি ক্লাসটা করেন, আশা করি শেষ পর্যন্ত লাভ হবে। আচ্ছা, হ্যাঁ, একজন কমেন্ট করছেন খুব সুন্দর ক্লাস। আচ্ছা, থ্যাংক ইউ। যারা ক্লাস করতেছে, নিষ্ক্রিয় গ্যাস নয়, এটা অ্যান্সার দিতে থাকেন। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আমি করে দিলাম। আচ্ছা, সবাই একটু জাস্ট আমার সাথে সাথে দেখেন। তাহলে নিষ্ক্রিয় গ্যাস নয়, আমরা সবাই জানি পর্যায় সারণীতে টোটাল 7টা পর্যায়, 18টা গ্রুপ। টোটাল কেমিস্ট্রির যতগুলা মৌল আছে এর মধ্যে 118টা মৌল। এই 118টা মৌলকে পর্যায় সারণীতে বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ 7টা পর্যায় এবং 18টা গ্রুপে ভাগ করছিল। এই 18টা গ্রুপের মধ্যে একেবারে সবার লাস্টে 18 নাম্বার গ্রুপটা ছিল হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। এই নিষ্ক্রিয় গ্যাসের অপর নাম আছে, এদেরকে অপর 2টা নাম আছে। আপনি অপর নামগুলা বলতে পারেন কিনা কমেন্টে একটু সবাই অপর নামগুলো আমাকে বলে দেন। সবাই হচ্ছে একটু আচ্ছা, অনেকে বলছে আমার নামটা কি? আমার নাম হচ্ছে অপু সাহা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি, পড়াশোনা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ। তো আমি হচ্ছে আপনাদের সাথে এখন সায়েন্স ক্লাস নিতেছি। আচ্ছা, এখন বলতেছে আপনি কোন টপিক পড়াচ্ছেন বিজ্ঞানের? আমি হচ্ছে ক্লাস কোশ্চেন সলভ করতেছি, এই কোশ্চেন সলভের মধ্যে কোনো একটা জিনিসের ডেপথে গিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, থ্যাংক ইউ। যারা অ্যান্সার দিচ্ছেন সবাই ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস নয় হচ্ছে অক্সিজেন। থ্যাংক ইউ যারা হচ্ছে দিতে পারেন, বাকি সবগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তো 18 নাম্বার গ্রুপের মৌলগুলা কি কি? ও, যেটার কমেন্ট সবার চাচ্ছি 300 জনে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের 2টা অপর নাম আছে। সেই 2টা অপর নাম হচ্ছে আপনি কাইন্ডলি কমেন্টে লিখতে থাকেন, আমি গ্রুপে এইগুলা লিখি। কি কি মৌল আছে? হিলিয়াম, হিলিয়ামের পরে নিয়ন, নিয়নের পরে আছে আর্গন, আর্গনের পরে আছে ক্রিপ্টন, ক্রিপ্টনের পরে আছে জেনন, জেননের পরে আছে রেডন, রেডনের পরে আছে হচ্ছে অর্গানেসন। তো এত কিছু লাগে না আমাদের। তো এর মধ্যে মেইনলি 6টা পারলেই হয়, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। একজন বলছে টপিকের নাম কি? ভাই, টপিকের নাম হচ্ছে আসলে এভাবে বলা যায় না,
কেমিস্ট্রির আন্ডারে, মানে বিজ্ঞানের 3টা পার্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এর আন্ডারে কেমিস্ট্রি, এবং এটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, যেটা ইনঅর্গানিক কেমিস্ট্রি আন্ডারে এই টপিকটা পড়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এখান থেকে যখন ভবিষ্যতে আরো পড়াবো, অনেক কিছু পড়া যায়, নামের ইতিহাস। হিলিয়াম আসছে হেলিও থেকে, হেলিও মানে সূর্য। আমরা জানি সূর্যের একটা অন্যতম প্রধান গ্যাস হাইড্রোজেন আর হিলিয়াম, এই হেলিও থেকে আসতে হচ্ছে হিলিয়াম। নিয়ন আসছে নিও থেকে, নিও মানে নতুন, সবার নতুন আবিষ্কার হয়েছে, মানে অনেক নতুন একটা গ্যাস হচ্ছে নিয়ন। এরপরে আর্গন, আর্গন মানে নিষ্ক্রিয়। ক্রিপ্টন, ক্রিপ্টোস মানে হচ্ছে লুকানো। আচ্ছা, এই 6টা যৌগের মধ্যে আমি এখন আপনাকে কোশ্চেন ধরবো, দেখি এটা পারেন কিনা, একটা খালি কোশ্চেন। এই 6টা মৌলের মধ্যে, বা 6টা মৌলের মধ্যে আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস কেন নিষ্ক্রিয়? কারণ সে বিক্রিয়া করে না এবং যৌগ গঠন করে না। বিক্রিয়া করে কিন্তু যৌগ গঠন করে না, কারোর সাথে যৌগ গঠন করতে চায় না। যেমন হাইড্রোজেন ক্লোরাইড মিলে HCl, মানে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে HCl, সোডিয়াম আর ক্লোরিন মিলে NaCl, ঠিক আছে। কার্বন আর ক্লোরিন মিলে কার্বন টেট্রাক্লোরাইড, যা মন চায় বানাচ্ছে, কিন্তু এরা কখনোই যৌগ বানায় না। কিন্তু এদের মধ্যে একজন যৌগ বানাতে পারে, সে কে? আমাকে একটু জাস্ট দ্রুত বলেন। এই 6টার মধ্যে আর 2টা অপর নাম। আমি নতুন টপিকে চলে যাব, আমার সাথে সাথে একটু বলেন। আচ্ছা, একজন লিখছে পড়ার লোড নেওয়াটা কষ্ট হয়ে গেছে, একটু আসলে মানে কিছু করার না, আমিও বুঝতেছি আসলে একটু কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে আসলে মানে মানুষের জন্মানোর একটা বড়ই হচ্ছে আপনাকে কিছু কিছু সময় কষ্ট করা লাগবেই, ঠিক আছে। কষ্ট না করলে আসলে মানে মানে ক্লাস নিতেও আমার যেমন কষ্ট হচ্ছে, যদিও মানে আমার থেকে আসলে আপনাদের কষ্ট আরো বেশি হচ্ছে, তারপরও মানে একটু মাঝে মধ্যে আসলে কিছু করার নাই, ঠিক আছে। আচ্ছা, তো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসান, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমাদের এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে পড়া। তো যেটা বলতেছিলাম, কেউ দেখি আমাকে বলে নাই নিষ্ক্রিয় গ্যাসের অপর নাম। হ্যাঁ হ্যাঁ, কেউ দেখি বলে নাই। হ্যাঁ, যে একজন বলছে ইনানুর, নোবেল গ্যাস, হ্যাঁ নোবেল গ্যাস, ঠিক আছে। নিষ্ক্রিয় গ্যাসের অপর নাম হচ্ছে নোবেল গ্যাস, ঠিক আছে। একজন অ্যারোজেন গ্যাস বলছে, এটা পরীক্ষায় আশা করি কখনো আসবে না, হাই লেভেলের জিনিসপাতি তেমন একটা আসে না ভাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে হ্যাঁ আরেকজন লিখছে অভিজাত গ্যাস, যে বলছে অ্যারোজেন গ্যাস, থ্যাংক ইউ, কিন্তু এখানে আপাতত লাগবে না, এটার ব্যাখ্যা আছে, অ্যারো কথা জেন মানে তৈরি করা, অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এগুলো আসলে এখন লাগবে না, ঠিক আছে। আচ্ছা, আর এই যে কারোর সাথে মিশে না, আমরা জানি দেখা যায় যারা একদম খুবই অভিজাত, সে হচ্ছে অভিজাত ইংলিশ হচ্ছে অ্যারিস্টোক্রেট, তারা হচ্ছে কারোর সাথে মিশতে চায় না, তাহলে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে সেরকম, তাহলে এদেরকে আমরা বলি হচ্ছে অভিজাত মৌল, ঠিক আছে। আমি দ্রুতই শেষ করে দিব, আমি আপনাদের আর লোড দিব না, বেশি প্রেশার দিব না। তো অভিজাত মৌল, লেখাটা খারাপ হচ্ছে হয়তো, অভিজাত মৌল, তাহলে এই 2টার নাম মনে রাখবেন, একটা হচ্ছে অভিজাত মৌল, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে মানবিকের ছাত্রী ছিলাম কলেজে গিয়ে, আচ্ছা হ্যাঁ মানবিকের ছাত্র, আচ্ছা যারা হচ্ছে আর্টসে বা এসেছিলেন, আশা করি মানে আমরা সায়েন্সে থাকার কারণে সায়েন্স আমাদের কাছে কঠিন লাগে না, কিন্তু যারা হচ্ছে কমার্স বা আর্টসে ছিলেন তাদের হচ্ছে আসলে মানে একটু কিছুটা কষ্ট হয়, আমি এটা বুঝি। তা আসলে জিনিসটা পারার টেকনিক কি জানেন, একবারে একটু কষ্ট করে আপনি 8, 9, 10 এই 3টা, মানে 9, 10 এর বই তো একটাই, 7, 8, 9 মানে এই বই 3টা একটু ভালো করে ডিপলি টপিকগুলো যদি একটু বুঝে বুঝে পড়েন, আমার মনে হয় আশা করি কখনো সমস্যা হওয়ার কথা না। একটু টপিক বুঝে পড়লে, শুধু যদি কোশ্চেন মুখস্থ করে চলে যান তাহলে কিন্তু হচ্ছে হয় না, ঠিক আছে। আচ্ছা, একটু আর্টস কমার্সে যারা আছেন একটু কাইন্ডলি একটু কষ্ট করে মানে ক্লাসে থাকেন, আশা করি আমি সেইভাবেই পড়াচ্ছি যাতে সবাই বুঝতে পারে। তো যেটা আসে আমার সাথে সাথে একবার করে বলেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, বলেন আমার সাথে সাথে বলেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে। এই যে জেনো কথাটা আসছে, যে আমরা বলি না জেনোফোবিয়া, ঠিক আছে, এটা মানে বিদেশি বাইরে থেকে, রেডন আসছে রেডিও অ্যাক্টিভ থেকে, অনেক কিছু আছে। এখন হ্যাঁ মনে রাখবেন, এর মধ্যে শুধুমাত্র যৌগ গঠন করে যতে জেনন, যতে যৌগ, ঠিক আছে, মনে রাখবেন শুধুমাত্র যৌগ গঠন করে জেনন, খাতার মধ্যে নোট করে ফেলেন, শুধুমাত্র যৌগ গঠন করে জেনন হেক্সাফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড, এই টাইপের যৌগগুলা গঠিত হয়, ঠিক আছে। ব্যাস এতটুকু জানলেই হবে। আর সূর্যের একটা প্রধান গ্যাস হচ্ছে হিলিয়াম, এটুক জানলেই হবে। আর হচ্ছে এখান থেকে আর কি, আর তেমন বেশি কিছু একটা লাগে না,
ক্রায়ো সার্জারি, আইসিটিতে হয়তো পড়ছেন, শীতলীকরণ চিকিৎসা, সেইখানেও এই হিলিয়াম নিয়ন আর্গন ইউজ করা হয়। আর হিলিয়াম গ্যাস বেলুন এটা তো অনেকেই জানে। তো নিষ্ক্রিয় গ্যাস নিয়ে আশা করি আর কিছু জানা লাগবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটু কষ্ট করে যা হচ্ছে মানে একটু ক্লাসটা করেন শেষ পর্যন্ত ভাই, আশা করি ভাল লাগবে, ঠিক আছে। আচ্ছা 6 নাম্বার ক্লাস শেষ, 6 নাম্বার কোশ্চেন শেষ। আচ্ছা ঠিক আছে, এবার একটু রেস্ট নেই। বলেন শুষ্ক বরফ যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ড্রাই আইস, ড্রাই আইস, একটু দ্রুত আমাকে বলেন শুষ্ক বরফ বা ড্রাই আইস। শুষ্ক বরফ বা ড্রাই আইসের হচ্ছে কি বলছে কোশ্চেন? আচ্ছা হ্যাঁ, কোনটিকে মানে সংকেত কি আর কি, মানে শুষ্ক বরফ বা ড্রাই আইস কোনটা, এটা হচ্ছে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, জাস্ট কোশ্চেন সলভ করাচ্ছি। তাহলে শুষ্ক বরফ বা ড্রাই আইস, বলেন এই চারটার মধ্যে কোনটাকে ড্রাই আইস বলা হয়? আমাকে কি কি কোশ্চেনের অ্যান্সার দিবে? ড্রাই আইসের ব্যবহার কোথায়? ড্রাই আইস এই পদার্থের একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে সামথিং পদার্থ। সামথিংটা কি আমাকে বলেন কমেন্টে, সামথিং পদার্থ, এর ব্যবহার বলবেন, এটা কি পদার্থ এটা বলবেন, আর হচ্ছে এটা সংকেত, এইটার অ্যান্সার বলবেন আমাকে। 7-এর কত, ক খ এমনি বললেন না ভাই, 7-এর কত সেটা একটু বলেন, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে পেইড কোর্সে ভর্তি হতে কেউ হচ্ছে ওটাতে আলোচনা করবে, আমি লাস্টে ওটা আলোচনা করতেছি। সবাই একটু 7 নম্বর কোশ্চেনে অ্যান্সারটা আমাকে দেন, আমি একটু বসলাম, সবাই হচ্ছে আমাকে বলেন। আচ্ছা, একজন বলছে জেনন নিয়ে কি বলেছেন নোট করতে পারিনি ভাই। বলছিলাম যে জেনন নিয়ে বলছিলাম যে জেনন যৌগ গঠন করতে পারে, যৌগটা হচ্ছে এই যে জেনন টেট্রাফ্লোরাইড। চাইলে একটু জাস্ট লিখে রাখতে পারেন, এত আহামরি ইম্পর্টেন্টও না, একটু খালি মনে রাখেন যে জেনন যৌগ গঠন করতে পারে। তাও যদি মনে না থাকে, যতে জেনন যতে যৌগ, যতে জেনন যতে যৌগ, যতে জেনন যতে যৌগ, শেষ। ঠিক আছে, যে বুঝবেন না একটু কষ্ট করে মনে রাখবেন। আচ্ছা, তাহলে 7 হচ্ছে শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয় কাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একজন লিখছে এত ডিটেলস আসবে না, এত ডিটেলস আসলে এই মানে এই টাইপের মানে হচ্ছে আপনারা যদি থাকে তাহলে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে ভাই। কারণ দেখা যায় মাঝে মধ্যেই ডিটেলস থেকে পরীক্ষাতে কোশ্চেন, এবং ডে বাই ডে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে, শিক্ষা ব্যবস্থার মান চেঞ্জ হচ্ছে, বিভিন্ন টাইপের জিনিসপাতি চেঞ্জ হচ্ছে। তো দেখা যাচ্ছে যে তখন কোশ্চেনের প্যাটার্নও একটু ধরনের চেঞ্জ আসে। কখন কি ধরনের চেঞ্জ আসে কিছু জানে না। এনএসআই একটা পরীক্ষা বেশ হঠাৎ করে মানে সবার একেবারে বিনা মেঘে বজ্রপাত টাইপের কোশ্চেন হয়েছে, তো এরকম টাইপের কিছু কোশ্চেন আছে, তো হচ্ছে মানে হঠাৎ করে চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আমি এটা একটু আলোচনা করে দিই। আচ্ছা, বেশি অত ডিটেলসে তো আমি যাচ্ছিও না, ডিটেলসে গেলে আমি এক কোশ্চেন নিয়ে এটা 1 ঘন্টা আলোচনা করা যাবে, এতটুকু মানে আসছে 1 ঘন্টা আলোচনা করবেন, এটা আসলে আসবে না। তো শুষ্ক বরফ বলা হয়, ড্রাই আইস বলা হয় কাকে? হ্যাঁ থ্যাংক ইউ, যারা 7-এর খ দিয়েছেন অ্যান্সার, সেটা হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ, সেটা হচ্ছে 7-এর খ। তাহলে সেটা হচ্ছে হিমায়িত কার্বন ডাইঅক্সাইড। মানে হিমায়িত মানে হচ্ছে আমরা জানি কঠিন কার্বন ডাইঅক্সাইড, হিমায়িত না থেকে অনেক সময় কঠিন থাকতে পারে, মনে রাখবেন। কার্বন ডাইঅক্সাইডটা যদি সলিড ফর্মে থাকে বা হিমায়িত অবস্থায় থাকে, তখনই তাকে বলা হয় হচ্ছে ভাই ড্রাই আইস, ঠিক আছে, দেখতে বরফের মতো হয়। তো এটার ব্যবহার কি? আমরা বিভিন্ন পার্টিতে গেলে, বিভিন্ন রেস্টুরেন্টে গেলে, বিভিন্ন খাবার টাবারের মধ্যে দেখি যে ধোঁয়া সৃষ্টি করে, তো সেই বিভিন্ন কৃত্রিম ধোঁয়া সৃষ্টিতে, ঠিক আছে। সো এই যে আমরা যে কুয়াশার মতো দেখি না কৃত্রিম ধোঁয়া, এটাও কিভাবে তৈরি করা হয়, অনেক কাজ আছে, অনেক কিছু আছে, আমি সেগুলাতে গেলাম না ভাই, ঠিক আছে। তাহলে কৃত্রিম ধোঁয়া সৃষ্টিতে হচ্ছে এর ব্যবহার আছে, তাহলে পরীক্ষাতে আসবে কৃত্রিম ধোঁয়া সৃষ্টিতে নিচের কোনটির ব্যবহার রয়েছে? অ্যান্সার হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। অপশনে এইটাও থাকতে পারে, কার্বন ডাইঅক্সাইড এস। আচ্ছা, এটা একটা কি পদার্থ? আশা করি হচ্ছে এটা তো পারার কথা, ঠিক আছে, আশা করি এটা পারার কথা ভাই। কি পদার্থ বলেন? এই যে দেখেন আর কথা বলতেছেন না, সবাই বাকরুদ্ধ। এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। আচ্ছা, এটা একটু মুছি। আচ্ছা, এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। আচ্ছা, মুছে গেল। আচ্ছা ঠিক আছে, একটু দেখেন, এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ, এটা ক্লাস 9-10-এই পড়ে আসছি, এইটাও ছিল ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থ কি? যারা সরাসরি তাপ দিলে
কঠিন থেকে বাষ্পে পরিণত হয়। আমরা জানি বরফকে তাপ দিলে কি হয়, পানি, পানিকে তাপ দিলে বাষ্প, কিন্তু যদি কঠিন থেকে ডিরেক্ট বায়বীয় রূপ পদার্থে পরিণত হয় তখন সেই টাইপের পদার্থকে বলে ঊর্ধ্বপাতিত পদার্থ। এবার আমাকে কমেন্টে দ্রুত, শেষ, এখান থেকে এই টপিক শেষ, ঊর্ধ্বপাতিত পদার্থের নামগুলা বলেন, আমাদের হচ্ছে পড়া শেষ। ঠিক আছে, মানে পড়া শেষ মানে হচ্ছে এই টপিকের পড়া শেষ। বলেন কয়েকটা ঊর্ধ্বপাতিত পদার্থের নাম বলেন, আমাদের হচ্ছে এরপরে পড়া শেষ, মানে এই টপিকের পড়া শেষ। বলেন কয়েকটা ঊর্ধ্বপাতিত পদার্থের নাম বলেন ভাই, ঊর্ধ্বপাতিত পদার্থের নাম বলেন। ঠিক আছে, আচ্ছা ঊর্ধ্বপাতিত পদার্থের নাম এই যে আমি বলতেছি। আচ্ছা ঊর্ধ্বপাতিত পদার্থের নাম আমি বলে দেই কি কি, যেগুলো পরীক্ষাতে ফ্রিকোয়েন্টলি আসে। সেটা হচ্ছে কর্পূর, ঠিক আছে, কর্পূর। এরপর হচ্ছে নিশাদল। নিশাদলের সংকেত বলেন তো, নিশাদল তো বাণিজ্যিক নাম, নিশাদলের সংকেত কি, মানে কেমিক্যাল ফর্মুলা। কর্পূর, নিশাদল। এরপরে হচ্ছে যে কঠিন কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, কর্পূর, নিশাদল, কঠিন কার্বন ডাইঅক্সাইড। আর কি আছে বলেন? ক্লাসটা যারা এখনো শেয়ার করেন নাই শেয়ার করে দেন। আপনার থ্রুতে যদি আরেকজন দেখেন, আমার কোনো পেজ আছে কিনা, না আমার কোনো আসলে পেজ নেই, আমার প্রোফাইলের মধ্যেই জাস্ট আপনার প্রোফাইলটা আছে, জাস্ট এখানে আর কোনো পেজ বা কিছু নেই, এখানেই ক্লাস নিচ্ছি শুধু। তো কর্পূর, নিশাদল, কঠিন কার্বন ডাইঅক্সাইড। এরপরে আরো কিছু বলেন, আমি যদি এতগুলা বলি। আতে কি আছে, অনেকগুলো আছে, আপনি বলতে থাকেন। এই যে একজন বলছে আয়োডিন, ঠিক আছে, আয়োডিন বলেন, আরো বলেন, বলতে থাকেন। কর্পূর, নিশাদল, কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন। এই যে যেটা শুনতে চাচ্ছিলাম, নতে ন্যাপথালিন, ঠিক আছে, ন্যাপথালিন, ঠিক আছে। তাহলে এই কয়টা জিনিস মনে রাখবেন অন্তত। ও এটা বলেন নিশাদলের সংকেত কি, কই নিশাদলের সংকেত কই, কারোর তো দেখতেছি না। একজন কোশ্চেন বলছে হাইড্রোজেন নাইট্রোজেন সম্পর্ক কি, এ আবার কেমন কোশ্চেন, তো বুঝতে পারিনি। আচ্ছা, কর্পূর, নিশাদল, কর্পূর লিখছি না, হ্যাঁ কর্পূর তো লিখছি। আয়োডিন, নিশাদল, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এই যে নিশাদল, জাস্ট এগুলা ধোঁয়া সৃষ্টি করে। তাহলে নিশাদল এর সংকেত আমি এখনো দেখি নাই, আর টাইম দেয়া যাবে না। এর সংকেত হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। আমি দ্রুত বলতেছি, নিশাদলের সংকেত হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। একজন বলছে NaOH, না ভাই না ভাই, NaOH না, নিশাদল হচ্ছে NH4Cl। ক্লাসটা শেষ পর্যন্ত সবাই করেন এবং কমেন্ট করতে থাকেন ক্লাসের মধ্যে। আশা করি হচ্ছে মানে যা যা লিখতেছেন মানে খাতায় সেই জিনিসগুলোই কমেন্ট আকারে বলতে থাকেন, কমেন্টে লিখতে থাকেন। আশা করি হচ্ছে মাথার মধ্যে একদম গাইতে যাবে, ঠিক আছে। আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যাস, তাহলে হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ, শুষ্ক বরফ, ড্রাই আইস শেষ পড়া, ঠিক আছে। প্রাইম অন্যান্য চাকরির পরীক্ষা আপনি জিনিসগুলো লিখে রাখেন, শিওর থাকেন আজকের ক্লাস থেকে মিনিমাম 2 বা 3 মার্ক কথা আপনার জীবনের পরীক্ষা তো থেমে নেয়, একটার পর একটা পরীক্ষা তো আসতেছে, একটা না একটা পরীক্ষাতে আপনার কোশ্চেন আসবেই, যে কোনো কোনো একটা টপিক আসবে। দ্রুত লাস্টের দিকে চলে আসছে। আজকে কোশ্চেন 10টা। লোহার গ্যালভানাইজিং বলতে কি বোঝায়? প্রাথমিক সবার পরীক্ষা ঢাকা। আচ্ছা, লোহার গ্যালভানাইজিং বলতে কি বোঝায়? লোহার উপর সীসার প্রলেপ দেয়া। সীসার সংকেত কি বলেন? কমেন্টে অ্যান্সার থ্রো করলাম, কোশ্চেন থ্রো করলাম, অ্যান্সার দেন। লোহার উপর কপারের প্রলেপ দেয়া, লোহার উপর কপারের প্রলেপ দেয়া। আচ্ছা, লোহাকে ইস্পাতে পরিণত করে তার উপর কালো রঙের প্রলেপ দেয়া, লোহার উপর দস্তার প্রলেপ দেয়া। দস্তার সংকেত কি বলেন? সীসার সংকেত কি বলেন? গ্যালভানাইজিং কি বলেন? এই তিনটা জিনিস বলেন। এই গ্যালভানাইজিং এর সাথে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ব্যাস, একটু দ্রুত একটু দ্রুত, আমি আর বেশি টাইম এখানে দিব না। আচ্ছা, আচ্ছা, একটু সবাই একটু হচ্ছে একটানা ক্লাসটা করেন, শেষ পর্যন্ত ক্লাস করেন। একজন বলছে কমার্সের জন্য কঠিন জিনিস, একটু এগুলা হচ্ছে সবই আসলে ক্লাস 8-9-এর বইয়ের, আসলে প্রায় সবই হচ্ছে 8-9-এর বইয়ের, কিছু করার নাই। দেখেন এগুলো তো সব প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন, মানে আমি তো খুব আহামরি মানে কঠিন জিনিস বা কিছু বলতেছি না। সায়েন্স আসলে একটু টাফ, আমি বুঝি, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানে একটু টাফ, কিন্তু তারপরও আপনি একটু টপিকগুলো বোঝার চেষ্টা করেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কষ্ট হবে, আস্তে আস্তে আপনার সাথে অ্যাডাপ্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনি তো কমার্সে যেগুলো পড়তেছেন, আর্টসে যেগুলো পড়তেছেন, এগুলোও তো মানে কেউই
জন্মের পরের থেকে শিখে যায় না, সবাই আস্তে আস্তে, ঠিক আছে। এখন ধরেন আপনার বাসার অ্যাড্রেস আমারে বলেন, বা আপনার ফোন নাম্বার আমারে বলেন, আমি এখন মনে রাখতে পারবো না, কিন্তু আমার ফোন নাম্বার, আমার বাসার অ্যাড্রেস আমার মুখস্থ, আরো সবকিছুই মুখস্থ আমার। কেন? কারণ এতবার লিখছি, এতবার পড়ছি, ডেপথে আমি জিনিসটা জানি, যে কখনো এগুলো ভুলবো না। তো সেম ভাবে আপনার জিনিসটার সাথে পরিচিত করতে হবে, পরিচিত করলেই জিনিসটা আসবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই যে সুমাইয়া আক্তার একটু লিখছে যে হচ্ছে সেম প্রশ্ন তো আর আসবে না, ডিটেলসে পড়লে ওখান থেকে আসবে, ঠিক আছে। হ্যাঁ ভাই ঠিক আছে, সেম জিনিস আসবে না, কিন্তু এই যে ডিটেলস পড়লে এখান থেকে কোশ্চেন সলভ করার উদ্দেশ্য কি? সব টিচাররা কোশ্চেন কেন সলভ করায়? যাতে এখান থেকে ফার্দার কোশ্চেন আসে। আসেন, গ্যালভানাইজিং। গ্যালভানাইজিং নামের মধ্যেই শর্টকাট টেকনিক আছে, নামের মধ্যেই শর্টকাট টেকনিক আছে, নামের মধ্যেই শর্টকাট টেকনিক আছে। জিং, জিঙ্ক থেকে মনে রাখবেন জিঙ্ক। তাহলে দস্তা, দস্তার সংকেত হচ্ছে জিঙ্ক। দ্রুত বলে দেই, সীসা, সীসার সংকেত হচ্ছে পিবি, পিবি মানে হচ্ছে লেড, ঠিক আছে। লেড ক্যান্সার সৃষ্টিকারী একটা উপাদান, লেড বা হচ্ছে সীসা। আচ্ছা গেল। তাহলে গ্যালভানাইজিং মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, এত কিছু লাগবে না, মানে সোজা কথা, আপনার কাছে কোনো একটা ধাতু আছে, ধাতু মানে কি? সে কারোর সাথে বিক্রিয়া করতে চায়, যেমন একটা লোহা, আমি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের উদ্দেশ্যে বলতেছি। তো এখন লোহা কারোর সাথে বিক্রিয়া করে ফেলবে, এখন এই লোহা যাতে কারোর সাথে বিক্রিয়া না করে, এই কারণে ও তো সক্রিয়, ওকে একটু কম সক্রিয় বানাইতে হবে। এই কম, এর জন্য কি করা হয়, ওর উপরে একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দেয়া হয়। এই প্রলেপ দেয়াটাকেই বলা হয়, যদি তড়িৎ বিশ্লেষণ কারেন্টের মাধ্যমে একটা কাজ হয়, সেটা করা হয়, তাকে বলে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রিসিটি দিয়ে প্লেটিং করা, প্লেট তৈরি করা, তাকে বলে ইলেকট্রোপ্লেটিং। আর যদি জিঙ্ক দিয়ে প্রলেপ দেন, তাকে বলা হয় গ্যালভানাইজিং। জিঙ্কের বাংলা নাম দস্তা, তাহলে লোহার উপর দস্তা প্রলেপ দেয়। এরকম করে দেখবেন 9-10 বইয়ে আছে টিন প্লেটিং, যদি আপনি হচ্ছে টিনের প্রলেপ দেন তখন হচ্ছে টিন প্লেটিং। সেরকম করে অনেক প্লেটিং করা যায়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভাই, একটু শেষ পর্যন্ত সবাই থাকেন ক্লাসে। আচ্ছা, তাহলে লোহার গ্যালভানাইজিং বলতে বোঝায় হচ্ছে লোহার উপর সীসার প্রলেপ দেয়া হবে না, লোহার উপর কপার, কপারের প্রলেপ কখনোই হবে না। কপারও মোটামুটি সক্রিয়। লোহাকে ইস্পাতে পরিণত করে তার উপর কালো রঙের প্রলেপ, না ইস্পাতে পরিণত করে আবার কালো রং কেন দিব, তাহলে লোহার উপর দস্তার প্রলেপ দেয়া। তাহলে গ্যালভানাইজিং কি, ইলেকট্রোপ্লেটিং কি? ইলেকট্রোপ্লেটিং হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে একটা অধিক সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেয়াকেই বলা হয় ইলেকট্রোপ্লেটিং। এই সেম জিনিসটাই যদি জিঙ্ক দিয়ে করে, তখন তাকে বলা হয় গ্যালভানাইজিং, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছি, শর্টকাটে বললাম জিঙ্ক, 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 শেষ, ঠিক আছে, শেষ। লাস্ট, আজকের দিনের লাস্ট টপিক, কারণ 10 নাম্বার কোশ্চেন, আর এটা হচ্ছে সেম জিনিস, ঠিক আছে। সো আমি হচ্ছে এইটাই হচ্ছে লাস্ট, 10টা বেজে গেছে, আপনাদের হচ্ছে আর প্যারা দিতেছি না, আজকে অনেক প্যারা দিয়ে দিলাম। তো 9 নাম্বার হচ্ছে, যে সকল নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান। আমার মনে হয় ক্লাস করতে করতে অনেকে বোর্ডও হয়ে গেছে, মানে হচ্ছে একটু মানে আশা রাখেন, মানে অনেকে হচ্ছে একটু বোরিং টোরিং হয়ে, মানে একটু হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, সমস্যা নেই, যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর, আচ্ছা আচ্ছা, এই যে এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাকে কি বলে, তাদের কি বলে? যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান, মানে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান না, তাদেরকে কি বলে? বলে দ্রুত। আইসোমার, আইসোবার, আইসোটোপ, আইসোটোন। আমি এটা নিয়ে আলোচনা করে আজকের ক্লাস শেষ করতেছি। এরকম অনেকগুলা কনসেপ্ট আছে আইসো দিয়ে। আইসো কথাটার মানেই হচ্ছে সমান, যারা জানেন না, আইসো মানেই হচ্ছে সমান, আইসো। আচ্ছা, এরকম অনেকগুলা টপিক আছে, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোমার, আইসোমর্ফ, আইসোডায়াফার, আইসোস্টার। এই কয়টা তো পরীক্ষাতে আসে, এর মধ্যে সবচেয়ে বেশি আর আসে হচ্ছে আইসোটোপ। আইসোটোপ ছাড়া বাকি দুইটা আসে আইসোটোন, আইসোবার। এরপরে দেখেন, এগুলো কিন্তু অনেকে মনে হইতে পারে এগুলো সব পরীক্ষাতে আশা করছে, তাও প্রাইমারিতে আশা করছেন, তাইলে বিসিএস বা অন্যান্য চাকরিতে আরো কি আসতে পারে আশা করি মানে আপনাদের আইডিয়া আছে, ঠিক আছে। আচ্ছা, একজন লিখছে আইসোটোপ 100%। হ্যাঁ, জাস্ট আপনারা কমেন্ট করতে থাকেন,
কমেন্ট করতে থাকেন, যে কোনো এসে কমেন্ট করতে থাকেন, দ্রুত অ্যান্সার দিতে থাকেন। এখন সব কয়টা, এখন আমি চুপ করি, আপনারা হচ্ছে অ্যান্সার দিতে থাকেন। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোমার কি কি আছে সবগুলা বলেন দ্রুত। হ্যাঁ হ্যালো। ও আচ্ছা, দাঁড়া ওই যে আসতেছি। বাইরে আছে, আছে এখানে আছে, আসতেছি। হ্যাঁ আছে এখানে, ফোন দিচ্ছি। আরে আছে এখানে, ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে হচ্ছে একটু জানান, আমাকে হচ্ছে একটু জানান যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা হ্যাঁ এই তো ব্যাস, সবাই হচ্ছে পারে। তাহলে যেসব নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান, এই যে লাস্টে পতে প্রোটন, আইসো মানে তো সমান, ভাইয়া তো বললামই আইসো মানে সমান, আর পতে হচ্ছে প্রোটন। তাহলে যাদের প্রোটন সংখ্যা সমান, আমি একটু দ্রুত বলে দেই, তাহলে আইসোটোপ, সবাই একটু বলে দেই আইসোটোপ। লাস্ট হচ্ছে পতে মনে রাখবেন এখানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান, ঠিক আছে, প্রোটন সংখ্যা সমান। আচ্ছা, এরপরে আছে আইসোটোন। আইসোটোন হচ্ছে নতে হচ্ছে মনে রাখবেন নিউট্রন সংখ্যা সমান। দেখেন শর্টকাট টেকনিক, এটা আশা করি সবাই জানেন, পতে প্রোটন সমান, নতে নিউট্রন সমান। এরপরে আছে আইসোবার, বার উচ্চারণ ভরের সাথে মিলে না, তাহলে মনে রাখবেন এখানে ভর সংখ্যা সমান। দেখি আমাকে কমেন্টে জানান তো ভর সংখ্যা কি। এখানে হচ্ছে ভর সংখ্যা সমান, বাকি জিনিসপাতি ভিন্ন, ঠিক আছে। আইসোটোপের অনেক এক্সাম্পল আছে, আইসোটোপের অনেক কাজ আছে, তেজস্ক্রিয় আইসোটোপ আছে, কৃষিক্ষেত্রে ইউজ করা হয়, চিকিৎসা ক্ষেত্রে ক্যান্সার কোষ ধ্বংসে ইউজ করা হয়, অনেক কাজ আছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ একজন লিখছে, হ্যাঁ তো এরকম অনেক কিছু আছে, আইসো দিয়ে অনেক পড়া আছে, আইসোটোপ, আইসোটোন, আইসোবার। আরেকটা আছে আইসো ইলেকট্রন, এটা একটু বলে দে, আইসো ইলেকট্রন, ঠিক আছে। আইসো ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান, ঠিক আছে, জাস্ট নামের মধ্যে। এরপরে আছে আইসোমার। আইসোমার কি আপনাদের একবার বলছিলাম লাস্ট যখন ক্লাস নিছিলাম, মার কথাটার মানে হচ্ছে অণু, তাহলে আইসো মানে সমান, তাই একে বলে সমাণু, ঠিক আছে, একে বলে সমাণু, ওই যে একজন আরেকজনের সমাণু, ঠিক আছে। ইউরিয়া আর অ্যামোনিয়াম সায়ানাইড একজনের সমাণু, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত আলাদা, তাদের সমাণু বলে। আচ্ছা আইসোবার কি বললাম, আইসোটোপ কি, আইসোটোন সব বললাম। তাহলে আমার সাথে সাথে বলেন, কমেন্টে লেখেন, পতে প্রোটন, আইসোটোপ প্রোটন সংখ্যা সমান, আইসোটোন নিউট্রন সংখ্যা সমান, আইসোবার ভর সংখ্যা সমান, আইসো ইলেকট্রনীয় ইলেকট্রন সংখ্যা সমান, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের টপিক শেষ। 10 নম্বর কোশ্চেন অ্যান্সার সবাই বলেন, যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা, একটু টাইপিং মিস্টেক, ভর সংখ্যা সমান নয়, তাদেরকে কি বলে। এবার বলছে নিউট্রন সংখ্যা সমান, সমান মানেই হচ্ছে আইসো। তাহলে দেখি আমাকে অ্যান্সারটা বলেন, ঠিক আছে। এখানে লেখাটি চলে আসছে, ঠিক আছে, আইসোমার। আচ্ছা বলেন এই চারটার মধ্যে অ্যান্সার কোনটা, দ্রুত। ঠিক আছে, সবাই 10-এর অ্যান্সার দেন। আমি যেই 250 জনের মতো লাইভে আছে সবাই হচ্ছে আমাকে অ্যান্সার দেন। 10-এর অ্যান্সার কি, 10-এর এটা দিয়ে সে সব ভালো যার না কি বলেন, শেষ ভালো যার সব ভালো তার। তাহলে সবাই হচ্ছে শেষটা একটু সুন্দর করে বলেন, অ্যান্সার দেন, আমি হচ্ছে এটা শেষ করে দিব ভাই, ঠিক আছে। আশফিকা কবির অ্যান্সার দিতেছেন, হ্যাঁ আমি নাম পড়ি এখন। তাহসিনা মুন, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে MRK ইউসুফ, আচ্ছা আইসোটন, আদিবা ইসলাম, থ্যাংক ইউ। বাসন্তী রানী দাস, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি আবারও বলতেছি, আপনারা ক্লাসটা শেষ করে দেন, মানে হচ্ছে সরি ক্লাসটা হচ্ছে শেয়ার করতে থাকেন, ক্লাসটা শেয়ার করেন, এবং ক্লাসটার মধ্যে হচ্ছে আপনি যত হচ্ছে এঙ্গেজমেন্ট করবেন তত হচ্ছে জিনিসটা মাথায় থাকবে, ঠিক আছে। আচ্ছা একজন বলতেছে সহজ বিষয়, হ্যাঁ এই তো, কারো কাছে কিছু জিনিস সহজ, কারো কাছে কিছু জিনিস কঠিন, কারো কাছে কিছু জিনিস মিডিয়াম, এইটাই ডাইভার্সিটি, এটাই হচ্ছে লাইফ, ঠিক আছে, এখন কিছু করার নাই। 10-এর খ, হ্যাঁ MD মাইনুদ্দিন, সুমায়া আক্তার,
রোকায়া হাসিনা, আচ্ছা সুবর্ণাতে, হ্যাঁ এই তো সবাই তো দেখি পারতেছে। আইসোটোন নিউটন সংখ্যার সমান, তাই আইসোটোন, ঠিক আছে। এর পরবর্তীতে কখনো যদি কখনো বিসিএস এর ক্লাস নেই বা কখনো নেই, ঠিক আছে, যদি কখনো হচ্ছে বিসিএস এর ক্লাস নেই তখন এগুলো সব ডিটেলসে দেখাবো। আইসোটোপের এক্সাম্পল কি, ঠিক আছে, যেমন পড়ে আসছেন হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 2, সরি কি লিখলাম 2 1, ঠিক আছে, এরপরে হচ্ছে হাইড্রোজেন 3 1। তো এইরকম টাইপের হচ্ছে বিভিন্ন পড়া আছে। তো এই যে এইগুলা প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই নামগুলোও আসছে কই থেকে, ট্রি মানে 3, ডিউ মানে হচ্ছে, ডাই মানে হচ্ছে 2, অনেক কিছু আছে পড়তে চাইলে। হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 7টা, এর মধ্যে প্রকৃতিতে মোটামুটি পাওয়া যায় 3টা। ভাই অনেক পড়া আছে, পড়তে চাইলে এই পৃথিবীতে পড়ার কোনো শেষ নাই, ঠিক আছে। একটা কথা মনে রাখবেন, পড়ার কোনো শেষ নাই, ঠিক আছে। তো পড়ার শেষ না থাকলেও আজকের ক্লাস শেষ, ঠিক আছে। সো এরপরে তো হচ্ছে আমাদের শেষের দিকে হচ্ছে আমাদের এই জিনিসটা হচ্ছে সবাই একটু কাইন্ডলি দেখেন। সেটা হচ্ছে আমাদের একটা ব্যাচ আছে, সেটা হচ্ছে প্রাইমারিতে হচ্ছে মোটামুটি একটা ভালো নাম্বার ওঠানোর জন্য, 80 থেকে হচ্ছে 85 নাম্বার ওঠানোর জন্য বা আরো বেশি ওঠানোর জন্য একটা সুপার সাজেশন ব্যাচ আমাদের আন্ডারে অনেকগুলো টিচার, ভালো ভালো স্যার, রাশেদ ভাই আছে, শামীম ভাই আছে, এরপরে হচ্ছে আবিদ ভাই তো নিজে আছেই, ঠিক আছে, এরপরে নাসির স্যার আছে, আর এটা তো হচ্ছে আমি। তো এই মানে হচ্ছে আন্ডারে আমাদের 30টা ক্লাস, 30টা পরীক্ষা, যদি লাগে পরবর্তীতে হচ্ছে আরো ক্লাস সংখ্যা হচ্ছে বাড়ানো হয়, ঠিক আছে। সো এবং সাথে ফ্রি লেকচার বুক দেওয়া হয়। মূল ফি হচ্ছে 2000 টাকা, এখন 50% ডিসকাউন্টে অফারে হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। সো যারা বিকাশ, নগদ, রকেট সব নাম্বার দেয়া আছে এখানে, সেন্ড মানি করে কেউ যদি এখনই সেন্ড মানি করতে যান ক্লাস টাইমে, এখনই হচ্ছে জানাই দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যারা হচ্ছে ক্লাস করতেছেন থ্যাংক ইউ। একজন বলছে হচ্ছে না না ওরকম জাহাজ এরকম কিছু না, ওরকম টাইপের কোনো কথা, মানে আমি একদমই মানে এমন আপনাদের এখানে যারা ক্লাস করতেছেন এমনও অনেক বেশি হচ্ছে বেশি জানেন কারো, মানে একদম মানে নখের যোগ্যতাও হচ্ছে আমার নাই, ঠিক আছে। এখানে আমি সবচেয়ে জুনিয়র, তো সবকিছু মিলাই মানে এত কোনো কিছু না। আচ্ছা, আমি সবকিছু নিয়েই হচ্ছে আলোচনা করব সামনের ক্লাসগুলোতে, এবং আপনাদের ক্লাসটা কেমন লাগলো আমাকে কাইন্ডলি জানাই দেন, এবং ক্লাসে আর কি কি আপনাদের ডিমান্ড আছে, কি কি জিনিসপাতি আছে, সেগুলো নিয়ে হচ্ছে আমরা সামনে ক্লাসে আসবো, ঠিক আছে ভাই। এখন শীতকাল, বেশি আর রাত করব না। তো আপনারা হচ্ছে ক্লাসটা নিয়ম হচ্ছে প্রত্যেকটা টিচার যে ক্লাস নেয়, ক্লাসটা নেওয়া শেষ করে আপনি হচ্ছে সাথে সাথে বাসায় নোটটা করবেন, নোটটা তো করার পর পরে নোটটা পড়বেন, পড়ার পরে হচ্ছে বাসায় আবার রিভাইজ দিবেন। যতবার রিভাইজ দিবেন, আগের ক্লাসে বলছি, নিউরনে ততবার যায় মানে কানেক্টেড হবে, আর যত নিউরন কানেক্টেড হবে তত হচ্ছে আপনার জিনিসগুলো মনে থাকবে, জিনিসটাকে পরিচিত বানাবে, পরিচিত বানাইলে অটো হচ্ছে আপনার মাথায় থাকে, ঠিক আছে। আচ্ছা, যাদের ক্লাস করছেন কাইন্ডলি ক্লাসটা হচ্ছে কেমন লাগছে একটু হচ্ছে আমাকে হচ্ছে একটু বলে দেন যে হচ্ছে ক্লাসটা কেমন লাগলো সবাই, কারণ আপনাদের কমেন্ট পড়লে আমাদের হচ্ছে একটু উৎসাহ কাজ করবে, আমাদের জিনিসগুলো হচ্ছে ভাল লাগবে, ঠিক আছে। আপনাদের ক্লাসটা কেমন লাগছে সবাই একটু কাইন্ডলি জানায় দেন, এবং ক্লাসে কতজন আছে আমি দেখতে পারতেছি না। আচ্ছা যাই হোক, সমস্যা না, আপনি কমেন্টগুলো করতে থাকেন, আমি দেখতে পারি যার যার বা ক্লাসটা কেমন লাগলো এবং কার কোনো টপিক আছে কিনা, এবং এই জিনিসটা সবাই হচ্ছে দেখতে থাকেন। এবং যারা যারা কেউ যদি লাইভে এখনই টাকা পাঠিয়ে ভর্তি হতে চান, সেটা হচ্ছে ডিসকাউন্টে অফার ফি হচ্ছে 1000 টাকা। ভাইরা হচ্ছে কষ্ট করে ক্লাস নিতেছে, তো এই তো সেন্ড মানি করে হচ্ছে আপনি ইনবক্সে জানান বা পেজের ইনবক্সে জানান, এখনই হচ্ছে আপনাকে গ্রুপে অ্যাড করে দিবে, ঠিক আছে। কারণ দেখা যায় অনেক সময় আসলে পেজে এত কিছু ক্লাস, এত কিছু নেওয়া তো আসলে মেনটেন করা সম্ভব হয় না। তো এই কারণেই হচ্ছে আপনাদের জন্য আলাদা করে যারা একদম ডেডিকেটেড, সবাই আসলে ডেডিকেটেড থাকে না, তো তাদের জন্য এই জিনিসটা, সো এই জিনিসটা সবাই রাখলাম। এখন হচ্ছে আমাকে জানান যে হচ্ছে আমার ক্লাসটা কেমন লাগলো। একজন বলছে ইলেকট্রন সংখ্যা সমান হলে কি হয়, ইলেকট্রন সংখ্যা সমান হলে ভাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান হলে হচ্ছে আইসো ইলেকট্রনীয়, ওই যে বললাম আইসো ইলেকট্রনীয়, ঠিক আছে। আচ্ছা, এই তো এই জিনিসটা আপনাদের সামনে আছে। কেউ যদি এখনই ভর্তি হতে চান আমাকে হচ্ছে জাস্ট পেজে ইনবক্সে মেসেজ দেন, মেসেজ দিলেই হচ্ছে জিনিসটাই হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, যারা অসাধারণ ক্লাস বলছেন, সপ্তাহে 2টা 3টা ক্লাস চাই, হ্যাঁ আমরা চেষ্টা করতেছি মানে যতটুক মানে হচ্ছে নেওয়া যায়, ঠিক আছে। যারা আছেন সবাই হচ্ছে জানাতে পারেন যে ক্লাসটা কেমন লাগলো, এবং যদি আপনি আরো ক্লাস চান আপনি হচ্ছে জানান, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ তাহলে হচ্ছে যারা ক্লাস করতেছেন এবং আপনাদের এই জিনিসটা
কেউ যদি হচ্ছে ভর্তি হতে চান তাহলে হচ্ছে এখনই সেন্ড মানি করে ইনবক্সে জানান, জিনিসটা হচ্ছে অ্যাড করে দিবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ যারা হচ্ছে কমেন্ট করতেছেন সবাইকে হচ্ছে থ্যাংক ইউ, এবং যারা শেষ পর্যন্ত ক্লাস করছেন সবাইকে হচ্ছে ধন্যবাদ ক্লাসটার জন্য। এবং আমাদের হচ্ছে স্ক্রিনে একটা হচ্ছে দেয়া আছে, সেটা হচ্ছে আপনারা দেখতে থাকেন। এবং যদি কেউ হচ্ছে মানে এখনই ভর্তি হন, সাথে সাথে হচ্ছে সেন্ড মানি করে ইনবক্সে আমাদেরকে জানান, জানালেই হচ্ছে অ্যাড করে দেওয়া হবে গ্রুপে। প্রত্যেকটা ভাই অনেক সুন্দর করে মানে আপনাদের জন্য কষ্ট করে এবং অনেক ডেডিকেটেডলি ক্লাস নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরবর্তীতে আবার দেখা হবে সবার সাথে। ততক্ষণ পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকবেন, এবং যে কোনো কিছুতে যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবেন। এবং আমাদের পেইড ব্যাচের ক্লাস চলমান, সব কিছুই হচ্ছে আমাদের চলতেছে। এর মাঝখানে যারা যারা ভর্তি হতে চান, এই স্ক্রিনের নাম্বারটা, এটা হচ্ছে সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন এবং সেভ করে রাখেন, আপনাদের সবার কাজে লাগবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ অসংখ্য, পরবর্তীতে দেখা হবে।